প্রিয় দর্শক, স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা প্রশান্ত দাদাকে দিয়ে শুরু করতে চাই। সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো একজন সরকারি কর্মকর্তা কিভাবে অঢেল সম্পত্তির মালিক হয়, এমন প্রশ্ন তুলে তার কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্টের দুজন বিচারপতি। তো সরকার বলছে যে বেনজির আহমেদের কর্মকাণ্ডে সরকার বিব্রত নয়। তো হাইকোর্ট যেখানে বিব্রত প্রকাশ করছে এবং এই সরকারের আমলেই বেনজির আহমেদ সম্পদের মালিক হয়েছেন, তো সরকার বা আওয়ামী লীগ কেন বিব্রত নয়? ধন্যবাদ। সরকার তো বরং ধন্যবাদ পাওয়া উচিত, কারণ তারা সার্ভিসে ছিলেন। কেউ 88 সালে, কেউ 85 সালে। যখন তারা সার্ভিসে ছিলেন তখন তারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এরপর এরশাদ আমল গেল, বেগম জিয়ার 2 টার্ম গেল, তারা সার্ভিসে ছিলেন, প্রমোশন পেয়ে আসছেন, এগুলো করেছেন। কিন্তু ওনাদের এই যে বিষয়টি সম্প্রতি সামনে এসছে, এটি 12 টাকায় বা কোন সময় এটা রিভিল হলো? আওয়ামী লীগের সময়ই তো। আগে যেমন একটা ব্যাপার ছিল যে কোন একটি দল সরকার থেকে বিদায়ের পরে এগুলো সব কিচ্ছা কাহিনী বের হয়ে আসতো। তো কতখানি স্বচ্ছতা, ধারাবাহিকতা বজায় থাকলে আওয়ামী লীগ সরকার, এবং এখানে সরকারেরও এখনো কিছু করবার নেই, এটি দুদক করছেন আর আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা এটিকে টেক ওভার করেছেন এবং তাদেরই করবার কথা। ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। কেউ কি বলেছে রিপাবলিকান পার্টি বিব্রত কিনা? হয়নি। হান্টার বাইডেনের নামে ফৌজদারি মামলা চলছে। ডেমোক্রেটিক পার্টির কেউ কি বলেছে তারা বিব্রত হয়েছে কি? হয়নি। বরিস জনসনের বিরুদ্ধে মামলা হয়েছে, ফাইন দিয়েছেন, কনজারভেটিভ পার্টির কেউ বিব্রত হয়নি। অর্থাৎ ব্যক্তির যে অপরাধ সম্পূর্ণভাবে তার। আপনার কর্নেল আকবরের মনে আছে? তিনি তখন জাহাজ চলাচল মন্ত্রী, ক্ষমতাসীন থাকা অবস্থায় ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ঘুষের অভিযোগ করেছিলেন। আপনি খেয়াল করে দেখবেন। বেগম জিয়া এবং জনাব সাইফুর রহমান দুজনেই 34 লাখ, আরেকজন 31 লাখ টাকা দিয়ে এই অপ্রদর্শিত অর্থ আপনার বৈধ করেছেন। সাদা, মানে সহজ বাংলায় কি, কালো টাকা সাদা যেটি বলে। তো তাই বলে কি আমরা কেউ বেগম জিয়াকে, সাইফুর রহমান সাহেবকে ঘৃণা করি? নিশ্চয়ই করি না, কারণ এটা একটা পদ্ধতিগত ভুল তারা করেছিলেন। তো আজকে জনাব বেনজির আহমেদের কথা যেটি বলা হচ্ছে, এই যে বিচারটা, ওনার অনুসন্ধান, ওনার নামে এখনো মামলা হয়নি, এটা প্রসেস আছে। দুদক একটি বিশেষায়িত সংস্থাদের ভিন্নভাবে তদন্ত করে। তদন্তের শুরুতেই যদি তাদের মনে হয় ভবিষ্যতে বাজেয়াপ্ত হতে পারে বা হতে যাওয়া সম্পদ স্থানান্তর কিংবা প্রকৃতিগত পরিবর্তন, এগুলোর রোধ করার জন্য এগুলোকে হেফাজতে আনা দরকার, তারা করেন। সেটি তারা করেছেন আদালতের সিদ্ধান্তে। তো বরং এই যে বিচারটা, অনুসন্ধানটা যে নির্বিঘ্নভাবে হচ্ছে, তিনি কিন্তু এই সরকারের আমলেই চাকরি করেছেন, বা অন্যভাবে বলে যে সরকার, রাষ্ট্রকে উনি সার্ভ করেছেন। সেই সরকারের আমলেই যখন এই বিষয়গুলো হচ্ছে, এটা তো অন্য কোনো জায়গায় আসেনি। যখন রিভিল্ড হচ্ছে, দুদক ব্যবস্থা নিচ্ছে, আদালত ব্যবস্থা নিচ্ছে, বরং এই যে পদ্ধতিটা শুরু হয়েছে, এটা একটি বার্তা সবার জন্যই, যে ব্যক্তির যে কোনো ধরনের অপরাধ কিংবা যা হওয়া উচিত নয় সেটি যদি তিনি করেন, সেটি সম্পদে হোক, অন্যদিকে হোক, এটি আইনের হাত থেকে পার পাবে না। তো এই বার্তাটি যে শক্তিশালীভাবে আওয়ামী লীগ সরকারের সময়েই হচ্ছে, এই জন্য তো আওয়ামী লীগ সরকারের বরং আরো ধন্যবাদ পাওয়া উচিত, দুদকের ধন্যবাদ পাওয়া উচিত, আদালতের ধন্যবাদ পাওয়া উচিত, এবং অবশ্যই গণমাধ্যমেরও ধন্যবাদ পাওয়া উচিত। তারা দেরিতে হলেও এগুলো তুলছেন। এখন কথা হলো, তদন্ত হবে, তদন্তে প্রাইমা ফেসি প্রুফ থাকলে মামলা হবে, আবার সেখানে তিনি নির্দোষও হতে পারেন, দোষীও হতে পারেন, ওই পদ্ধতি তো অনেক পরে। কিন্তু এই যে শুরুটা যে হলো, এই জন্য আওয়ামী লীগ সরকার কেন ধন্যবাদ পাবে না, এটি আমি বুঝতে পারছি না। জি, রবি, অনেকগুলি প্রশ্ন উত্থাপন করেছেন যে ব্যক্তির দায় সরকার কেন নেবে, আর অনুসন্ধান করা হচ্ছে এবং কেউ পার পাবে না, সরকার সে বার্তাটিও দিচ্ছে। তো দেখলাম যে বিএনপির পক্ষ থেকেও ব্যাপক সমালোচনা করা হচ্ছে বিষয়টার। তো আপনারা কেন, যেহেতু দুদক কাজ করছে, সরকার এটা নিয়ে অনুসন্ধান করছে, অন্যান্য সংস্থাও কাজে নেমেছে, আপনারা কেন আস্থা রাখতে পারছেন না? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সমালোচক এবং যারা এই মুহূর্তে বাংলা ভিশনের সাথে যুক্ত আছেন।
দেখুন, বেনজির এবং আজিজ গঙেরা বাংলাদেশে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করে ফেলেছে। একটা সরকার আছে, কিন্তু সেই সরকারকেই তারা তাদের এই লুটপাটের সহযোগী হিসেবে ব্যবহার করতে সক্ষম হয়েছে। তিনটি কারণ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে বেনজির এবং আজিজ গঙেরা মনে করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে অনির্বাচিতভাবে এবং অন্য দলকে বা অন্য মতকে দমন নিধনের মাধ্যমে অনির্বাচিতভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তারা যে সহযোগিতা করেছে, সেখানে 2-4-5-10 কোটি টাকা উপার্জন না বলেন আর ধরেন দুর্নীতি বলেন, যেভাবেই বলেন না কেন, এটা তারা ডিজার্ভ করে, এটা তারা মনে করে। আরেকটা জিনিস হচ্ছে যে তারা মনে করে যে আওয়ামী লীগকে কেন্দ্রীয় নেতারা অথবা এমপি মন্ত্রীরা যেখানে লক্ষ কোটি টাকার লুটপাট করে, তো বেনজির আজিজ গঙেরা এই সরকারটাই তারা তৈরি করেছেন, সরকারটাকেই তারা ক্ষমতায় রেখেছেন, তো সেখানে 10-20 হাজার কোটি টাকার দুর্নীতি করা তো তাদের অধিকার। রাষ্ট্রে যখন এই পরিস্থিতি বিরাজ করে, তখন সমস্ত দুর্নীতির দায় সরকারকে নিতে হয়, এই কারণে যে দ্বারা বেনজির আজিজ গঙেরা সরকারের অংশ, কারণ তারাই সরকারের শক্তি, তারাই সরকারকে ক্ষমতায় রাখে। সরকারকে ক্ষমতায় থাকতে তাদের দ্বারস্থ হতে হয়। সরকার তো তাদেরকে বলেনি যে আপনারা দুর্নীতি করেন। সরকার কাউকে বলে না। সরকার কাউকে বলেছে নাকি? এই যে মেম্বার অফ পার্লামেন্ট আওয়ামী লীগের যারা হলেন, এবার যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে সম্পদের হিসাব দাখিল করলেন, 2000 গুণ, 3000 গুণ, 4000 গুণ সম্পদ বেড়েছে 5 বছরে। একজনের আমি দেখেছি 6000 গুণ বেড়েছে, সিরাজগঞ্জের কোন এক এমপি, আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না। এটা কি সরকার বলেছিল নাকি? এই যে 13 লাখ কোটি টাকা পাচার হয়ে যায় বাংলাদেশে 1 দশকে, সরকার বলেছে নাকি? সরকার করান এবং করেন, এর সাথে যুক্ত থাকেন। সরকার কি কোনো, সবাই মিলেই তো সরকার, দল কি একক নাকি? সবাই মিলেই তো দল। এখন একসাথে মিলে রাজনীতি করবেন, একসাথে মিলে রাষ্ট্র পরিচালনা করবেন, তখন হচ্ছে সমষ্টিক। আর যখন একজনে অবাধে দুর্নীতি করবে, সম্পদের পাহাড় গড়বে, তখন বলবেন ব্যক্তি। এটা যারা বলে এবং ভাবে, তারা সরকার না, তারা রাজনৈতিক দল না, তারা দুর্বৃত্ত। যে ভাষায় আওয়ামী লীগ কথা বলছে, সেটা দুর্বৃত্তদের ভাষায় কথা বলছে। এ দায় আওয়ামী লীগ এড়াতে কোনোভাবে পারে না, কারণ বেনজির এবং আজিজ গঙেরাই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। আমি আবারও বলছি, তারা সরকার বানায় এবং তারা মনে করে তাদের কারো কাছে জবাবদিহি থাকার প্রয়োজন নাই। রাষ্ট্রে যখন এই পরিস্থিতি বিরাজ করে, তখন এরকম শত শত না হাজার হাজার বেনজির তৈরি হয়। তারই অংশ বেনজির এবং আজিজ। দুইজন হয়তো আলোচনায় আসছেন। আপনি যদি তদন্তে যান, সরকার তদন্তে যাক, গত 15 বছর যারা এই সমস্ত ইনস্টিটিউটকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে, দলের স্বার্থে ব্যবহার করেছে, এই যে বেনজির আজিজ গঙদের মতো আপনার প্রশাসকের মতো নিয়োগ করে আওয়ামী লীগের পারপাস যারা সার্ভ করেছে, আপনি তদন্তে যান, সবাই এর কাছাকাছি সম্পদ পাবেন। সরকার কি ইনিশিয়েটিভ নিয়েছে নাকি? বেনজির এগেইনস্টে সরকার কি ইনিশিয়েটিভ নিয়েছে? নেয়নি। আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, ব্যাপক হারে লেখালেখি হয়েছে। সম্পদ সমুদ্রের ঢেউয়ের মতো যখন উতলে পড়ছে, সরকারকে অ্যাটেনশন দিতে হয়েছে, কিন্তু সরকার উদ্যোগে এটা হয়নি। দেখেন, আওয়ামী লীগ কিন্তু অকৃতজ্ঞ দল না। আওয়ামী লীগ কিন্তু একটা জায়গায় আছে, তাদের পারপাস যারা সার্ভ করে তাদের প্রতি আওয়ামী লীগ কিন্তু কৃতজ্ঞ। আমার যতটুকু মনে পড়ে, 18 এপ্রিল মনে হয় 3 সদস্য তদন্ত কমিটি করেছে দুদক। সম্ভবত মের ফার্স্ট উইকের দিকে বেনজির দেশ ছেড়ে চলে গেল। আওয়ামী লীগ মনে করে যে যারা আমাদেরকে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছে, কৃতজ্ঞ দল আমি বলছি, তাদেরকে নিজেরা দায়িত্ব নিয়ে এই দেশটার থেকে নিরাপদ কোন দেশে বিদেশে পাঠিয়ে দেওয়া তাদের দায়িত্বের অংশ হিসেবে সরকার কিন্তু চলে যেত, সহযোগিতা করেছে। আপনি সরকারের দায়িত্বশীলদের বক্তব্য যদি শোনেন, সেখানে দেখবেন যে তারা দায়িত্ব নিয়েই বেনজির আহমেদকে দেশ থেকে সহযোগিতা করেছে এবং নিরাপদে তাকে দেশের বাইরে যাওয়ার সব আয়োজন করেছে সরকার। কেন করেছে? আমি বললাম কৃতজ্ঞতা রয়েছে, কারণ বেনজির এক সময় বেআইনি ভাবে দমন নিধনের মাধ্যমে, জুলুম অত্যাচারের মাধ্যমে, জনগণকে নিধনের মাধ্যমে, ক্রস ফায়ার বা আনঅথরাইজড কিলিং এর মাধ্যমে, গায়েবী মামলার মাধ্যমে গ্রেপ্তার করে জেলে দেওয়ার মাধ্যমে এই সরকারকে ক্ষমতায় রেখেছে। সরকারও তার কৃতজ্ঞতা স্বরূপ হিসেবে বেনজিরকে ধরেন প্রোটেক্ট করেছে। আপনি কি বললো, আদালত থেকে বলা হলো যে অ্যাকাউন্ট গুলি সিল করা হবে। তদন্ত কমিটি হলো 18 এপ্রিল, আমি বলছিলাম। তারপরে কেন তাকে গ্রেপ্তার করা হলো না? অথবা ধরেন তার সমস্ত বিদেশে যাওয়া বন্ধ করা হলো না? আদালত থেকে নির্দেশ আসার পরও 100 কোটির উপরে টাকা আমি শুনলাম, যেটা আর কি
দুদকের কমিশনারও বলেছেন, তদন্তের যে কমিশনার সম্ভবত জহুরুল হক, তিনিও বলেছেন যে কয়েকশো কোটি টাকা তিনি সরিয়েছেন, কিন্তু এক্স্যাক্টলি অঙ্কটা আমি বলতে পারছি না কিভাবে সরিয়ে নিয়ে যায়। ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা সরানো তো সহজ কাজ, আপনি যে তোলেন না 1 কোটি টাকা তোলেন না, কয়েকশো কোটি টাকা বেঞ্জিন তুলে নিয়ে যেতে পারে সরকারের সহযোগিতা ছাড়া, সরকারের কনসার্ন ছাড়া। এই আপনার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যে সমস্ত ইউনিট আছে অথবা ধরেন দুদক আছে, তাদেরকে না জানিয়ে তারা জানলো না, টাকাটা তুলে নিল, আবার টাকাটা কোথায় গেল তাও জানা গেল না। এইটা সরকার, আমি আবারও বলছি, দায় সরকারের না, শুধু এর সাথেই সরকার জড়িত। বেনজির সরকারের অংশ। বেনজির কালকে সেদিন শুনছিলাম যে বলছে যে এ দায় পুলিশ নেবে না। এ দায় পুলিশ নেবে কেন? বেনজির তো পুলিশ না, বেনজির পুলিশের চেয়ে বড়। বেনজির তো আওয়ামী লীগ, দায় আওয়ামী লীগকে নিতে হবে, আওয়ামী লীগের অংশ। কারণ আওয়ামী লীগ যে প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনা করেছে, বেনজির ছিল তাদের শক্তি। বেনজিররা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখে, বেনজিররা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখে, বেনজিররা আওয়ামী লীগকে মনে করেন যে ক্ষমতায় থাকতে অবৈধ পন্থার একমাত্র সহযোগী হিসেবে কাজ করে, যার জন্য সম্পূর্ণ এটা সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে। জি দাদা, শুনছিলেন যে বেনজির আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখে, সরকারকে বাঁচিয়ে রাখে, এবং বেনজিরকে চলে যেতে সরকারি সহযোগিতা করেছে। ঠিক আছে, সেটি ওনার বক্তব্য। যদি আপনার এই বিষয়গুলোতে আমরা একটু আরো ইভেন পেছনেও যাই, দরকার নেই সব সময়। আপনি জনাব তারেক রহমান এবং জনাব গিয়াসউদ্দিন মামুনের ব্যাপারে কি বলবেন? কোকোর যে সিমেন্টসের নাইকোর দুর্নীতির টাকা ফেরত আসলো কিছুটা সিঙ্গাপুর থেকে, এগুলোর ব্যাপারে কি বলবেন? এগুলো তো তাদের আমলে কেউ কথাও বলতে পারেনি। এখন কি তাহলে আপনি বলবেন যে হাওয়া ভবন, খোয়াব ভবন, এই দুর্নীতি এগুলো করেই 2000 এবং গ্রেনেড হামলা, অস্ত্র চোরাচালান, এগুলো করেই বিএনপি টিকেছিল, বা বাবররা এগুলো অস্ত্র চোরাচালান করতে দিয়েছিল? হ্যাঁ, কোনো ক্ষেত্রে নিশ্চয়ই এগুলো তারা করেছে, কিন্তু জনাব বেনজিরের ব্যাপারটা দেখেন, ওনার কি দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তো ওনাকে কেন আটকাবে? যখনই এটা একটা বলে ক্রিমিনাল প্রসিড, অনেকে ভুলভাবে যেটি বলছেন যে 15% শোধ করলে আপনার এটি কোনো প্রশ্ন করা যাবে না বাজেটে। ক্রিমিনাল প্রসিড 15 না, 115% দিলেও আপনি কেউ এটি ভোগ করতে পারবে না। ক্রিমিনাল প্রসিড ইজ ক্রিমিনাল প্রসিড। কারো যদি অপরাধ লব্ধ টাকা বা অন্যান্য সম্পদ সেটি প্রমাণিত হয়, সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে, সেটি জারি হোক। তো এখানে যে কথাটি বলা হচ্ছে যে আওয়ামী লীগকে টিকেছিল, আপনি খেয়াল করে দেখবেন তো 2008 সালে বিএনপি কটা সিট পেয়েছিল? 30টা। 14 সালে তারা আসলো না, আমরা জাম্বুরায় লাথি মারতে বাধ্য হলাম, খেলতে গিয়েছি ফুটবল। 18-এ আসলেন, কিভাবে ইলেকশন করেছে এটা একটা ইতিহাস। তারা ঘুমালেন, কি করলেন, 7 জন প্রার্থী দিলেন, এগুলো সবই হল। কিন্তু পরে বলল না, আমাদের তো কম পাওয়ার কথা ছিল না। তার মানে তারা কি ভোটে না গিয়ে কোনো ধরনের আপোষ ফর্মুলায় 90টা 100টা সিট চেয়েছিলেন? সেটা তো আমরা জানি না। সেটা আওয়ামী লীগ কীভাবে করবে? দেখুন ধারাবাহিকভাবে আপনি কি কাজগুলো হয়েছে। এবং এই যে সদ্য সমাপ্ত যে উপজেলা নির্বাচনটা আপনি লক্ষ্য করে দেখবেন, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ বহিষ্কার করতে হয়েছে। জনাব তারেক রহমানের নির্দেশ, আহ্বান যাই বলেন, সাধারণ মানুষ তো দূরের কথা, বিএনপির তৃণমূলের নেতারাই উড়িয়ে দিয়েছে একেবারে। কারা উড়িয়ে দিয়েছে? যারা জেলা থানা বিএনপির 30-35 বছর ধরে সভাপতি, সাধারণ সম্পাদক, এই পদের লোকজন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তো উপজেলা ইলেকশন করে না, 2-একটা ব্যতিক্রম বাদে, তৃণমূলেই করেন। তো সেই তৃণমূলের 70% মানুষ, তাদের নেতাকর্মী, তারাই জনাব তারেক রহমানের কথা উড়িয়ে দিয়েছে, শোনে নাই। তাহলে কি হয়েছে? প্রথমে তো 3rd পর্যন্ত 255 জন বহিষ্কার করলো, 4র্থই করেছে, এখন আরো করবে হয়তো। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আওয়ামী লীগের যে টিকে থাকা এবং বিএনপির টিকে থাকা, তার মধ্যে তফাৎটা কি? বিএনপি কিভাবে টিকে ছিল? 75 সাল থেকে 79 সাল পর্যন্ত প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কারফিউ দিত ঢাকা শহরে। প্রত্যেক দিন রাজনৈতিক কর্মীদের তুলে নিয়ে যেত, বস্তা ভরে ফেলে দিত ক্যান্টনমেন্টে। মহানগর ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি মাহফুজ বাবুর লাশ এখনো পাওয়া যায় নাই। তোফায়েল আহমেদ সাহেবের এপিএস পিন্টুর লাশ এখনো পাওয়া যায় নাই। বিমান বাহিনীর এবং সেনাবাহিনীর সিগন্যাল কোর্স পুরা নিশ্চিহ্ন করে দিয়েছে 2 মাসে, 1 মিনিটে একটা করে মৃত্যুদণ্ড। এগুলো ওনারা করেছেন। 2001 সালের নির্বাচনের পরে যে ঘটনাগুলো ঘটেছে আজ পর্যন্ত, সেগুলোর, এটা আমি স্বীকার করে নিচ্ছি আমাদের ব্যর্থতা।
তদন্ত কমিটি হয়েছে, যে শাহাবুদ্দিন কমিটি হয়েছে, আজ পর্যন্ত এগুলোর বিচার পর্যন্ত হয়নি। কিন্তু বিএনপি নিজে প্রকাশ্যে কখনো দুঃখও জানায়নি, দুঃখবোধ করেনি। বিএনপি আমলে যে আমরা পরপর কয়বার চ্যাম্পিয়ন ছিলাম, 5 বার চ্যাম্পিয়ন ছিলাম, প্রথমবার আমাদের নামে দিয়ে দেয়, তাহলে এটা ধরেও নিলাম 5 বার তো চ্যাম্পিয়ন ছিলেন, 5 বার চ্যাম্পিয়ন ছিলেন। এবং জনাব কোকোর জন্য আপনার সিঙ্গাপুরের পুলিশ এসে এবং এফবিআই দুজন এসে সাক্ষ্য দিয়েছে দুর্নীতির মামলাগুলো। তাহলে আওয়ামী লীগ এই লেগাসি থেকে মুক্ত হচ্ছে। কিভাবে মুক্ত হচ্ছে? আওয়ামী লীগ আমলে ক্যাবিনেট মিনিস্টাররা আদালতে হাজিরা দিয়ে বেরিয়েছেন, এমপিরা তো দিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন 111 অনেকগুলো মামলায়। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে মামলাগুলো শেষ পর্যন্ত গতি পাচ্ছে, দুর্নীতির মামলা, তার বিপরীতে আলতাফ হোসেন সাহেবের কথা বলি, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএনপির, গর্ব করে বড়াই করে বলেছেন 70,000 মামলা প্রত্যাহার করে ফেলেছি, যেখানে 2001 অক্টোবর নভেম্বরে নারী নির্যাতন, ধর্ষণ, খুনের মামলাও ছিল। আজকে আওয়ামী লীগ যে জায়গাটাতে আসছে, আপনি একটু বলি যে আজকেই দেখবেন প্রায় 19,000 মানুষ নতুন করে ঘর পেলেন আশ্রয়ন প্রকল্পের, নতুন করে 70টি জেলা উপজেলা গৃহহীন মুক্ত হলো। অর্থাৎ আওয়ামী লীগ হ্যাজ ব্রট ডেমোক্রেটিক ডিভিডেন্ড, ডেভেলপমেন্ট ডিভিডেন্ড। এবং একই সাথে আপনি দেখেন এত দাপটশালী প্রভাবশালী কর্মকর্তা যারা ছিলেন, যারা এই সরকারের আমলেই চাকরি করেছেন, তাদের বিরুদ্ধেও যখন কোথাও অভিযোগ উঠে, 1 মিনিটও কি সরকার দেরি করেছে বা সরকারের প্রতিষ্ঠানগুলো দেরি করেছে? করেনি। আমি মনে করি তদন্তটা এগুতে দিন, আগেই প্রিজুডিস করার দরকার নেই। কারণ সেক্ষেত্রে আপনার দেখেন, আমাকে মামলাটা প্রমাণ করতে হবে। আমি ছোট্ট করে বলি, নরসিমার আমার বিরুদ্ধে একবার মামলা হয়েছিল, তো সোনিয়া গান্ধী একবার বলছিলেন যে কংগ্রেসের লয়াররা আপনাকে হেল্প করবে, উনি বলেছিলেন হাত জোট করে আমি মামলা জিততে চাই। তো আজকে সরকারকে, দুদককে মামলাটা আপনি জিততে দিন। আমার মনে হয় যে এই যে শুরু করলো, এটার জন্য আওয়ামী লীগ কেন ধন্যবাদ পাবে না? আমি আওয়ামী লীগ বলছি না, সরকার কেন ধন্যবাদ পাবেন না? আর উনি কি কোনোদিন আওয়ামী লীগের কর্মী ছিলেন নাকি? উনি চাকরি পেয়েছেন 88 সালে, ওই সময় তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। তাহলে উনি আওয়ামী লীগের লোক হন কি করে? উনি বিএনপি আমলে চাকরি করেননি, উনি এরশাদ আমলে চাকরি করেননি, দুজনেই তো করেছেন। তাহলে উনি কেন খালি গেলে আওয়ামী লীগ বা আমাকে আপনি ওনাকে কেন ব্র্যান্ডিং করবেন? কথা হচ্ছে সরকার অ্যাকশনে গেছে কিনা। যখনই এটি সামনে আসছে, গভর্নমেন্ট ইজ ইন অ্যাকশন, অলস বসেও নেই। আর যদি কারো উপর আপনার এম্বার্গো না থাকে, ট্রাভেল এম্বার্গো না থাকে, হাজী সেলিমেরটা মনে আছে? উনি ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন, উনি কিন্তু নির্দিষ্ট সময়ে এসে আবার আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু মাঝখানের 7 দিন দুনিয়া ভেঙে ফেলেছে। অর্থাৎ আওয়ামী লীগ ইজ ইন অ্যাকশন। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আপনার কাছে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খানিক পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। যে কথা বলতে চাই অনুষ্ঠানে ফিরছি, আলোচনা যাচ্ছি রবিবার কাছে। রবি দাদা অনেকগুলি প্রশ্ন তুলেছেন। আপনাদের আমলেও দুর্নীতি হয়েছিল এবং পাচারের টাকা ফেরত আনা হয়েছে। আওয়ামী লীগ দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং এখনো দিচ্ছে না, তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে যারা দুর্নীতিবাদদের বিরুদ্ধে। শুনেন, দাদা অনেকগুলি প্রসঙ্গ দাদা নিয়ে আসছেন। বলছেন যে বেনজিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল না। হ্যাঁ, নিষেধাজ্ঞা তো ছিল না, নিষেধাজ্ঞা দেননি, ছিল না। নিষেধাজ্ঞা তো নির্ভর করে দুদক এবং আপনাদের প্রতি। আমাদের অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবেন, কোনো নিষেধাজ্ঞা নাই, এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিয়েছেন। তখন নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল না, তো তখন দেশ ত্যাগ করা যায়নি, ট্রিটমেন্টের জন্য এই মেজর হাফিজকে দিয়েছেন। আর এখন আপনারা নিজেরাই দায়িত্ব নিয়ে পার করে দিয়েছেন বেনজির আহমেদকে, আবার বলছেন নিষেধাজ্ঞা ছিল না। পুরো দেন নেই, কিভাবে তাকে সেফ জায়গায় নিয়ে যাবেন সেই অপেক্ষায় ছিলেন, দায়িত্ব নিয়েছেন, এই জন্য এরকম হয়েছে। আরেকটা কথা বলি, বলছেন বেনজির সম্পদ অর্জন করেছে, বিএনপির আমলে চাকরি করেছে, এরশাদের আমলে চাকরি করেছে, আওয়ামী লীগের আমলে চাকরি করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বেনজিরের যত সম্পদ এই 15 বছরে হয়েছে আপনাদের আমলে, এর আগে হয়নি। কারণ এর আগে ওইভাবে অবাধে দুর্নীতি করা যেত না। এর আগে এরশাদ সরকার বলেন বা বিএনপি সরকার বলেন, যাই বলেন না কেন, বেনজিরের সার্ভিস আপনাদের অধীনে যে কয়দিন করেছে, তার ছাড়া অন্য সরকারের অধীনে যে কয়দিন করেছে, তাদের বেনজিরকে প্রয়োজন হয়নি ক্ষমতা থাকার জন্য। আপনাদের বেনজিরদের প্রয়োজন হয়েছে ক্ষমতা থাকার জন্য, যার জন্য এই 15 বছর বেনজিরা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ লুটপাট করেছে। খুব সুন্দর করে দাদা বলেন, আসলে আমি ওনাকে অনেক পছন্দ করি। বললো যে 5 বার বিএনপির আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। না, বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় 2001 সালের 28 জুন, প্রথম রিপোর্ট হয় টিআইবির। সেই অর্থ বছর ছিল 1999-2000, মানে আপনাদের শাসন আমল। তারপরের বছরও অর্থ বছর ছিল 2000-2001, আপনাদের শাসন আমল। অর্থাৎ পরপর 2 বার আওয়ামী লীগের আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারপর আমাদের শাসন আমলেও হয়েছে।
2-3 বছর ধারাবাহিকভাবে, তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আনতে তো একটু সময় লাগে, আমরা সেখান থেকে বাংলাদেশকে বেরিয়ে এনেছি। লুটপাট নাই কোথায় আপনি আমাকে বলবেন? 3 লাখ কোটি টাকা যদি রাইট অফ ধরেন, ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে খেলাফি ঋণ। যারা নিয়েছে আওয়ামী লীগের সাথে যুক্ত এক ধরনের সুবিধাভোগী গোষ্ঠী। ব্যাংকক বলেন, আপনি সিঙ্গাপুর বলেন, বিলিয়ন ম্যান বাংলাদেশে বসবাস করছেন আছে। দুবাইতে বলেন 527 জন ধনকুবের বাংলাদেশে বসবাস করছেন, অর্থ নিয়েছেন এই আমলে। সুইস ব্যাংক বলেন, কানাডায় বেগমপাড়া বলেন, টাকা নেয়নি কোথায়? আওয়ামী লীগের সাথে যুক্ত যারা বা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা কর্মীরা কোথায় নেয়নি? একটা ফরিদপুর জেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অনলি 2000 কোটি টাকার পাচারের অভিযোগ। এই সরকারের আগের ক্যাবিনেটের মন্ত্রী তো রয়েছে 3000 কোটি টাকা পাচার করেছে লন্ডনে। কার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিয়েছে? কোনটা তদন্তে নিয়েছে বা আমলে নেওয়ার চেষ্টা করেছে সরকার? করেনি তো, তাই তো? তো এভাবে ধরেন মালয়েশিয়া সেকেন্ড হোম বলেন, সুইস ব্যাংক বলেন, যেখানে যেখানে অর্থ পাচারের বা অর্থ বাংলাদেশিদের সন্ধান মিলেছে, একটু তো আজ পর্যন্ত তদন্তের আওতায় আনেন নেই। 13 লাখ কোটি টাকা পাচার হয়ে গেল, বারবার বলা হচ্ছে দেশের থেকে কারা করেছে, তথ্যপত্র তত প্রকাশ করছেন না। এই জন্য বলছি যে দুর্নীতি এটা যদি বলেন, বাংলাদেশে এখন দুর্নীতির মহোৎসব চলছে। কারণ হচ্ছে কি, যে সরকারটি ক্ষমতায় আছে সে একটা রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে আছে। এখন আপনি যদি রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে ক্ষমতায় থাকেন, তখন আপনাকে সুবিধাভোগী শক্তির সাথে আতাত করতে হয়, দুর্বৃত্তদের সাথে আতাত করতে হয়। আওয়ামী লীগ ক্ষমতা লুবি হওয়ার কারণে এই শক্তির সাথে তাকে আতাত করতে হয়েছে, যার ফলে এখন মেম্বার অফ পার্লামেন্ট আওয়ামী লীগে যান শরিক দলের দিলীপ বড়ুয়া বলছেন, সাম্যবাদী দলের, যে এই মেম্বার অফ পার্লামেন্টের 80% হচ্ছে চোরা কারবারির সাথে যুক্ত। ওনাদের জোটের নেতা, কিন্তু আমি বলছি না, আমার কথা না। তো মেম্বার অফ পার্লামেন্ট যদি এরকম, মিনিস্টাররা যদি সব ব্যবসার মানে সিন্ডিকেটের সদস্য হন এবং তারাও যদি ব্যাংকের মালিক হন, জনগণ যাবে কোথায় বলেন? জনগণ অসহায়। কারণ জনগণকে এই সরকারের প্রয়োজন হয় না, জনরায়ের প্রয়োজন হয় না। 5 বছর পর জনগণের কাছে ম্যান্ডেটের জন্য যাবেন, সে প্রয়োজন তো নাই। অর্থাৎ সরকার জনগণের অর্থ লুটপাট করছে প্রত্যক্ষভাবে। সরকার এর মধ্য থেকে যে গোষ্ঠী আর কি, ক্ষমতাবান গোষ্ঠীরা, ক্ষমতাসীনরা এই লুটপাটগুলি করছে। আরেকটা কথা বলেন দাদা, কেন বলেন আমি ঠিক বুঝি না, ওকে 75 থেকে 79 পর্যন্ত কার্ফু দিয়ে দেশ চালাচ্ছে। আরে ভাই, বিএনপি গঠিত হলো 78 সালে, 75 থেকে 77 শেষ পর্যন্ত তো আপনারই ক্ষমতায় 2 বছর। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মুস্তাক মার্শাল্লাহ দিয়ে দিলেন। তারপর মুস্তাক থেকে ক্ষমতা কেড়ে নিলেন বিচারপতি সাহেব, তিনি পরিপূর্ণ মার্শাল্লাহ দিয়ে দিলেন। তো মার্শাল্লাহর মধ্যে কার্ফু চলবে, ওটাও তো আপনাদেরই সরকার, আপনাদের রাজনৈতিক আদর্শের সাথে বিশ্বাস করতো। জিয়াউর রহমান রাজনৈতিক দল করেছেন 1978 এসে, আপনি বলেন 75 থেকে 79 পর্যন্ত কার্ফু দিয়ে দেশ চালিয়েছে। এখন কি দিয়ে দেশ চালাচ্ছেন? গায়েবী মামলা, নির্বাহী আদেশের সাজা, দমন পীড়ন, নিধন, গ্রেপ্তার সবই আছে, আনঅথরাইজড কিলিং, আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর হেফাজতে হত্যা আছে, গুম, সবকিছু তো করছেন, ক্ষমতাটা আছেন। আপনাকে মানে সময়ের মনে হয় খুব করছেন। একটা কথা আমি একটু বলতে চাচ্ছিলাম, বেগম খালেদা জিয়ার যে অর্থের কথা উনি বলেছেন, আংশিক সত্য বলেছেন। উনার যে ইনকাম ট্যাক্স লয়ার, আমি তাকে ব্যক্তিগতভাবে জানি, আহমেদ আজম খান, তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্নটা সাবমিট করতে পারেননি। পরবর্তী বছরে যখন রিটার্নটা সাবমিট করেছিলেন, ওই অর্থের উনি ফাইন দিয়ে ওই রিটার্নটা সাবমিট করেছিলেন। এটা একটা বৈধ প্রক্রিয়া, এটা অবৈধ প্রক্রিয়া না। উনি কালো টাকা সাদা করার কোনো সুযোগও নেন নাই, ওনার কোনো কালো টাকাও নাই। আগের বছর রিটার্নে সাবমিট করা হয়নি সেরকম একটা অর্থ পরের বছরে রিটার্নে সাবমিট করেছেন। সেটা করতে গেলে একটা, আমি নিয়মিত ইনকাম ট্যাক্স দিই, আমি জানি একটা ফাইন দিতে হয়, একটা জরিমানা দিতে হয়, সেটা দিয়ে উনি করেছিলেন। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত ন্যায্য, এটা নিয়ে ভুল রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। তারেক রহমানের সম্পদের কথা বললেন, আমি বলেন তো, তারেক রহমান নিজে ঘোষণা দিয়ে বলেছেন যে বাংলাদেশে এবং দেশের বাইরে তার কোনো সম্পদ নেই, শুধুমাত্র বগুড়া থেকে 10 কিলোমিটার দূরে 6 বিঘা জায়গা তার আছে গ্রামের। এছাড়া দেশের বাইরে তার কোনো সম্পদ নেই। তার লুটপাটের কথা বলেন, দুর্নীতির কথা বলেন, আপনারা তো 14-15 বছর ধরে ক্ষমতায় আছেন, তদন্ত করেন, আজ পর্যন্ত তদন্ত করেছেনও। দেশে এবং দেশের বাইরে 1 টাকার অবৈধ সম্পদ তারেক রহমানকে দেখাতে পারেননি। যদি থেকে থাকে, আমি আবারও চ্যালেঞ্জ করে যাচ্ছি, তদন্ত করে বলেন যে তারেক রহমানের এইখানে এই টাকা গচ্ছিত আছে, এই সম্পদ গচ্ছিত আছে, যেটা তার রিটার্নে দেওয়া নাই অথবা তার ডিক্লেয়ার করা নাই। বলেন, তা তো পারেননি 16 বছরে, 17 বছরে, কোনোদিনও পারেননি, পারবেনও না। কারণ জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপির দায়িত্বশীল রাজনৈতিক বৃন্দ দুর্নীতির সাথে কখনো আপোষ করে না। যেটা আপনারা করছেন, লুটপাটের রাজনীতি বিএনপি করে না।
বিএনপি গণতন্ত্রের রাজনীতি করে, বহুদলীয় গণতন্ত্র, স্বনির্ভর বাংলাদেশের রাজনীতি করে, সমৃদ্ধির বাংলাদেশের রাজনীতি করে, এদেশের মানুষের অধিকার ধারণ করে রাজনীতি করে, গণতন্ত্রের ভোটাধিকার উত্তরণের জন্য সংগ্রাম করছে, দুর্নীতির জন্য না। দুর্নীতির জন্য বিএনপি ক্ষমতায় থাকতে চায়নি। বিএনপি এখনো বলছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তারা, জনরায়ের ভিত্তিতে। আপনাদের মতো ক্ষমতা দখল করে সম্পদ লুটপাট করা বিএনপির ভীষণ নয়। দাদা, আপনার কাছে যাচ্ছে, আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, আপনি ছোট করে রবিবার কথারও জবাব দিতে পারবেন। যে সেটা হচ্ছে যে বাজেট পেশ করা হয়েছে সংসদে এবং সেটা নিয়ে এখন আলোচনা চলছে, হয়তো আর কিছুদিন পরে সেটা পাশ হবে। কিন্তু বাজেটের যেই আপনার কালো টাকা সাদা নিয়ে বেশ আপনার সমালোচনা চলছে যে ব্যবসায়ীদেরকে 30% কর দিতে হবে, আর কালো টাকা যারা সাদা করবে তাদেরকে 15% দিতে হবে। তো এইটা আসলেই মানে কতটা যুক্তিযুক্ত বা এটা অর্থনীতির জন্য কতটা ভালো দিক? এই জন্য বিএনপিকে ধন্যবাদ দেন। একটু আগেই ভাই বললেন যেটি, শোনেন, এই বেগম জিয়া এবং জনাব সাইফুর রহমান 34 লাখ 31 লাখ দিয়ে যেটি করেছেন, এটি সেটি কাজটি করেছেন। এটি তারা অপ্রদর্শিত রেখেছিলেন, পরে প্রদর্শন করেছেন। এইখানে ঠিক সেই সুযোগটাই বলা হয়েছে, যেটা কিছু টাকা যেগুলো মূল স্রোতে নেই, তারা এটি 15% দিয়ে ট্যাক্স রিটার্ন দাখিল করতে। আমি তো তাই বলছি, এটাকেই তো কালো টাকা সাদা বলে, এর তো অন্য কোনো ভাষা নাই। ওনারাই মানে আমরা বলি না সাদা, মানে সহজ বাংলায় এটাই বলে, এটাকেই কালো টাকা বলা হচ্ছে। আরেকটি বিষয়, এই 15% দিয়ে যখন টাকাটা আসবে, পরের বছর ওইটার উপর আপনি কত দিবেন? ঠিকই আপনার 30% দিতে হবে না? তখন তো আর কমাতে পারবেন না, তখন তো অলরেডি হয়ে গেল। ইন্দোনেশিয়া এটা শুরু করেছে এবং ইন্দোনেশিয়া এটা কিছুটা সুফল পেয়েছে, অন্যান্য দেশেও কিছুটা এটি করেছে। কিন্তু এটি গত 4 বছর কিন্তু করেনি। মাঝখানে 10% ছিল, অত সাড়া পড়েনি। 111-এর সময় ব্যবসায়ীদের কাছ থেকে এভাবে কয়েক হাজার কোটি টাকা সরকার, তৎকালীন সরকার এটা করেছিল। আরেকটি ঘটনা দেখবেন, দুর্নীতির বিরুদ্ধে তো বিএনপির গঠনতন্ত্রে যে দুর্নীতি বিরোধী ধারা, যে দুর্নীতিতে দণ্ডিত হলে নেতৃত্বে থাকা যাবে না, নির্বাচন কমিশনে দেওয়ার আগে তারা সেটা তুলেও দিয়েছে। কেন? তার আগে জনাব তারেক রহমান দণ্ডিত হয়েছে। তাদের নিজের গঠনতন্ত্রে দুর্নীতির চর্চার উদাহরণ। আর আমি ঘুরে ফিরেই বলি, অন রেকর্ড, কর্নেল মোস্তাফিজ সাহেব তার বইতেই লিখেছেন, রনে থেকে জনে বইতে, যে জিয়াউর রহমানের সাথে রাজনীতি করতে এসে অবাক হয়ে গেলাম। কি কারণে অবাক হলেন? বলে বঙ্গভবন থেকে রাত্রে টাকা নিয়ে যায়। কারা টাকা নিয়ে যায়? বিভিন্ন দল আসে লোক, এবং এদের নিয়ে প্রথমে জাগ দল এটা করলো। তো বঙ্গভবন থেকে জিয়াউর রহমান মুস্তাফিজুর রহমানের বয়ানে যে টাকাটা বিতরণ করতেন, এটা কি ওনার নিজের টাকা? ওনার তো অত টাকা ছিল না, ট্যাক্স ফাইল কিছু না, জনগণের টাকা। অর্থাৎ এমন একটি রাজনৈতিক দল, আমাদের বন্ধুদের, নো অফেন্স টু বিএনপি, এবং অফকোর্স একজন সজ্জন মানুষ রবি ভাইয়ের প্রতি তো নয়ই, কিন্তু কর্নেল মোস্তাফিজের সাক্ষ্যে স্বয়ং বিএনপি দলটি গঠিত হয়েছে মানুষের টাকা চুরি করে, ট্যাক্সের টাকা। তো যেই দল জন্মের আগেই মানুষের টাকা চুরি করতে পারে, তারা নিজেদের গঠনতন্ত্রে এটা করছে, এটি অস্বাভাবিক নয়। কিন্তু সেই সাথে আমরা দুঃখজনক এটি বলবো, যদি বিএনপি স্বয়ং এটি করে, তাহলে নতুন প্রজন্মের যারা রাজনীতিবিদ বা যারা নতুন, তাদের প্রতি দুর্নীতি দমনে বা দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা তারা যে এগুলো বলছে, সেই মরাল কারেক্টনেসটা কোথায় থাকে? এটা কি সমূলে উৎপাটিত হয়ে যায় না? আর এই বাজেটের কথা আপনি বলেছেন, দেখুন এই বাজেটে সর্বোচ্চ সংখ্যক বরাদ্দ করা হয়েছে আমার শিল্পকে, কৃষিকে সুরক্ষা দেবার জন্য। এবং আজকেই যে ঘরগুলো দেয়া হলো 18,000-এর বেশি, আজকে পৃথিবীতে এটি একটি নজিরবিহীন ঘটনা। মাত্র কয়েক বছরে আপনার 0.2% জমি সহ, ফ্রন্ট গার্ডেন, ব্যাক গার্ডেন সহ এই এতগুলো মানুষকে ঘর দেওয়া, হোমলেসনেস উৎপাটন করা, এটি নজিরবিহীন ঘটনা। আমরা এটাকেই ডেভেলপমেন্ট ডিভিডেন্ড বলছি। আর ডেমোক্রেটিক ডিভিডেন্ড কি দেখেন, আজকে মানুষ ভোট দিতে কম আসছে। তো আপনারা বলবেন বিএনপি তো আসছে না, ভোট দিতে কম আসছে না। এটার অন্য একটা দিক আছে। বিএনপি ভোটে অংশগ্রহণ করলেই কমপক্ষে 20% লোক দৌড় দিয়ে যেত ঠেকানোর জন্য। এখন তো বিএনপি নাই, যেই আসুক অন্তত বিএনপি নির্বাচিত হবে না, ওই 20% লোক শান্তিতে আছে। ওই ঠগ বর্গী ধরনের বিএনপি, 2001 থেকে 6-এর বিএনপি তো একবারে ঠগ বিএনপি, বর্গী বিএনপি, খুনের সাথে অস্ত্র চোরাচালানের সাথে যুক্ত বিএনপি। ওই 20% লোক বসে থাকে, হয়তো ঘুমায়, টকশো দেখে রবি ভাই আপনার আমার, যে ও বিএনপি ছাড়া আর যেই ইলেকশনে আসুক, এই জন্য সে ভোট দিতে যায় না। এই কারণেই বিএনপির কিছু সমর্থক যায় না, তাদের দল নাই। আবার বিএনপিকে ঠেকানোর জন্য 20% বসে থাকে, এই কারণেই যায় না। আপনি দেখেন বিএনপি নির্বাচনে আসুক, 20% লোক যাবে, সেই খাম্বা
বিদ্যুৎ, এখন বলে না টেক ব্যাক, তো টেক ব্যাক হলে তো এই বিদ্যুৎ বাদ দিয়ে আমার খাম্বাই চলে যেতে হবে, সেলুই গুদে, আর আমরা তো কেউ যাবো না এটাতে। তো এই কারণে আমরা বলছি যে দেখুন, সরকার যেটুকু ওনারা রাজনৈতিক সমালোচনা করবেন, করতে পারেন। বিএনপির ইলেকটোরাল অ্যাসেটটা কি বলেন তো? কোনো অ্যাসেট নেই, এবং সেই সাহস ওদের নাই। আজকে কংগ্রেসও যেটা করেছে, এর আগে সীতারামকে সরিয়ে দিয়েছিল, তারা কি মির্জা ফখরুল সাহেবকে প্রাইম মিনিস্ট্রিয়াল ফেস ঘোষণা করে করবেন? করবেন না। শোনেন, ওনারা বলবে আমাদের দলের কে প্রধানমন্ত্রী হবে আমরা ঠিক করব। নো, আপনারা ঠিক অবশ্যই করবেন, তো মানুষের জানার অধিকার আছে, এমনকি আপনার দলের নেতা কর্মীদেরও জানার অধিকার আছে। যেটি উপজেলা নির্বাচনে হয়েছে, আমি এটা শেষ করছি, বিএনপি সফলভাবে নিজের তৃণমূল থেকেও নিজেকে বিচ্ছিন্ন করতে পেরেছে। তার প্রমাণ হচ্ছে এই 70% তৃণমূল নেতাকে ওনাদের বহিষ্কার করতে বাধ্য হয়েছে, ওনাদের কথা শুনে নেই। রবি, আমরা আপনার বাজেট নিয়ে আলোচনা করছিলাম যে এনবিআর এর চেয়ারম্যান যেটি জানিয়েছেন যে অর্থ পাচার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কারণে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, তাহলে তো এটা তো অর্থনীতির ভালোর জন্যই করা হয়েছে, তাহলে বিএনপি কেন সমালোচনা করছে? এনবিআর চেয়ারম্যান যদি অর্থনীতি এরকম বোঝে, সেটাও একটা সমস্যা, সেটাও একটা সমস্যা। অর্থনীতি যদি এরকম বোঝেন উনি, অর্থ ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এবং একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা আছি। সেই সময় সরকার যে বাজেটটা দিয়েছে একটা গতানুগতিক বাজেট হয়েছে, এই সংকট থেকে উত্তরণের বাজেট এটি না। প্রাধান্য পেয়েছে কি, আওয়ামী লীগের শাসন আমলে যারা দুর্নীতি করেছে, অগাধ টাকার মালিক হয়েছে, তাদেরকে আপনার দায় মুক্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে 15% ট্যাক্স দিয়েই। আমি এর আগে প্রথমে বলেছিলাম, আওয়ামী লীগ কিন্তু অত্যন্ত কৃতজ্ঞ একটি রাজনৈতিক দল। তারা দুর্বৃত্তদের সাথে অন্তত সখ্যতা রাখে না, শুধু তাদেরকেও সুযোগ করে দেয়। হ্যাঁ, এই জায়গায় আওয়ামী লীগ অনেক মানে সংগঠিত বা কমিটেড একটা পার্টি। 15 বছরে দুর্নীতি যারা করেছে, লাখ লাখ কোটি টাকার দুর্নীতি, সেই অর্থটাকেই বৈধ করার চেষ্টা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার ব্যাপারে দাদা যেটা বলেছেন, একটা খানিক ত্রুটি রয়েছে, সেটা হচ্ছে কালো টাকা হচ্ছে ওই টাকা যে টাকার উৎস বলা যায় না। আপনি দেখবেন বাজেটে বলা হয়েছে উৎস জিজ্ঞেস করা হবে না, খালি আমার এত টাকা আছে 15% দিলেই ফ্রিস, এটা হলো কালো টাকা যেটা বলা হচ্ছে। আর বেগম খালেদা জিয়ার যে টাকাটা বলছেন সেটা উৎস জ্ঞাত, অজ্ঞাত না। উৎস জ্ঞাত, জাস্ট টাইম মতো আপনি রিটার্নটা দেন নাই, পরের বছর দিয়েছেন। দুটি কথা মনে রাখবেন, আপনি টাকার উৎস বলতে পারছেন, আপনি এই সোর্স থেকে এইভাবে এই টাকাটা মালিক হয়েছেন, কিন্তু আপনি রিটার্ন দেননি, পরের বার রিটার্ন দিয়েছেন। এটা অপ্রদর্শিত আয়। অপ্রদর্শিত আয় আর এই যে কালো টাকা এক জিনিস নয়। সরকার বলছে কালো টাকা সাদা করার, অর্থাৎ উৎস বলা লাগবে না, সেটাকেও 15% আপনি সাদা করতে পারবেন, মূল স্রোতে আনতে পারবেন, যাই বলেন বৈধ করতে পারবেন। আর যারা সঠিক বৈধ পথে ইনকাম করেছে তাদের 30% পর্যন্ত ট্যাক্স দেওয়া হয়েছে। প্রত্যক্ষ পরোক্ষ কর সমস্ত জায়গায় বসানো হয়েছে। এই বাজেট নিয়ে সমালোচনা করতে আরেকটা টকশো লেগে যাবে। উনি যে জায়গায় ছিলেন, যে বিএনপির গঠনতন্ত্র চেঞ্জ করেছিল, এটা সত্য। ওই গঠনতন্ত্র সংশোধন কমিটির আমি কনিষ্ঠ একজন ছিলাম। আমাদের আপনার যে কাউন্সিলটা হয়েছিল 2016 সালের 19 মার্চ, সেখানে বলা হয়েছিল, আমাদের একটা ধারা ছিল 7-1 ধারায়, যে একজন মানুষ দুর্নীতির দায়ে দায়ী হলে তিনি নেতৃত্বে থাকতে পারবেন না। এটা আমাদের গঠনতন্ত্রে ছিল। আমরা সংশোধন করেছি, চূড়ান্তভাবে দুর্নীতির দায়ে দায়গ্রস্ত না হলে সে মানে নেতৃত্বে থাকতে পারবে না। চূড়ান্ত কথাটা বলেছি, কারণ একটা আদালতে সাজা হলেই তাকে চূড়ান্তভাবে দুর্নীতিগ্রস্ত বলা যায় না, তাকে আইনি প্রক্রিয়াটা শেষ করতে হয়। ওই জায়গা থেকে আমরা বলেছি এবং সেটাই ন্যায্য। আপনি মনে রাখবেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে নাকি? আমরা তো রেখেছিলাম যে দুর্নীতি করলে দলের নেতৃত্বে থাকা যাবে না। আওয়ামী লীগের গঠনতন্ত্র নাই, সবকিছু করে আওয়ামী লীগ করা যাবে। তো সেটা ভালো না আমাদেরটা ভালো? ডেফিনেটলি আমাদেরটা ভালো। আরেকটা বিষয় আমি একটু আলোকপাত করব, সেটা হচ্ছে গৃহহীনদের কথা উনি বলছেন, দাদাই বলছিলেন যে গৃহহীনদের 18,000 ঘর দেওয়া হয়েছে। আপনি মনে রাখবেন, পৃথিবীতে এখনো বাংলাদেশ হচ্ছে গৃহহীনদের জনগোষ্ঠীর দিক থেকে দ্বিতীয়, পাকিস্তান 1 নম্বর, 8 মিলিয়ন, বাংলাদেশ এখনো 5 মিলিয়ন। অর্থাৎ গৃহহীন জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ নিচের দিক থেকে, তলানির দিক থেকে এখনো দ্বিতীয় অবস্থানে আছে। আমাদের প্রচুর লোক গৃহহীন, এটাও অপর্যাপ্ত। আর যে মানের ঘর দিয়েছেন তা ব্যবহার অনুপযুক্ত, জনগণের অর্থ অপচয় করেছেন, ভেঙে পড়েছে, কেউ ব্যবহার করতে পারছে না। হাজার রিপোর্ট হয়েছে, ওখানেও দুর্নীতি। উন্নয়নের নামে এবং জনকল্যাণে যা করেন তার 80% হচ্ছে আওয়ামী লীগের থাকতে হবে, সরকারের থাকতে হবে, তারপর হচ্ছে অন্য। সামাজিক নিরাপত্তা খাত বাজেটে একটা রেখেছেন, স্বজনপ্রীতি, দলপ্রীতি। হ্যাঁ, প্রকৃত ভুক্তভোগী কেউ অর্থ পায় না, সাহায্যও পায় না। আওয়ামী লীগ করলে পাওয়া যায়, আর ধরেন আওয়ামী লীগের নেতার কনিষ্ঠ লোক হলে বা ঘনিষ্ঠ লোক হলে পাওয়া যায়। এইটা যদি হয়, এই যে আপনার জনকল্যাণ বা রাষ্ট্র ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে ক্ষতিকর, যেটা আওয়ামী লীগ করছে। আরেকটা কথা একটু বলতে হয়, উনি বললেন বাংলাদেশে একবারই মাত্র নির্বাহী আদেশে
প্রথমে 7,500, পরে 800, এই মোট হচ্ছে 8,300 মামলা আওয়ামী লীগ তুলে নিয়েছিল 2008 সালে ক্ষমতায় আসার পর। অনিল এবেনের সরকারের পর 2008 সালে যখন আওয়ামী লীগ আসলো ক্ষমতায়, তারা তুলে নিয়েছে নির্বাহী আদেশে। এছাড়া বাংলাদেশে বিএনপির আমলে নির্বাহী আদেশে কোনো মামলা তুলে নেওয়া হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, জেনে বলছি, একবারই আওয়ামী লীগ তুলে নিয়েছিল এই পর্যন্ত। আর আমাদের বিরুদ্ধে এখন 1,36,000 মামলা, আমরা প্রায় ধরেন 50 লাখ লোক আসামি। গায়েবী মামলা, মিথ্যা মামলা, নির্বাহী আদেশে আপনার সাজা সবই চলছে, দমন নিধন যা আছে তো চলছে, কিন্তু বিএনপি কোনো মামলা তুলে নেয়নি। বিএনপি মামলাকে ফেস করেছে। ইভেন বেগম খালেদা জিয়ার একটা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা বিএনপি আইনগতভাবে মোকাবেলা করছে। বিএনপি হচ্ছে দেশে আইনের শাসন বলেন আর জনগণের নির্বাচন বলেন, জনরায়ের ভিত্তিতে সরকার আর জবাবদিহিমূলক সরকার, গণতন্ত্র, এই বহুদলীয় গণতন্ত্র বিএনপি প্রতিষ্ঠিত করেছে। এই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ দাবি করেছিল, জনগণ দাবির প্রতি সমর্থন দিয়েছিল, আমরাও পরবর্তীতে মনে করেছি একটা ভালো গণতান্ত্রিক ব্যবস্থা, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার আস্থা ভাজন ব্যবস্থা, আমরা কিন্তু 13দশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম। সবচেয়ে গণতন্ত্রের জন্য উত্তম শাসন ব্যবস্থা সংসদীয় পদ্ধতির সরকার। 91-তে বিএনপি ক্ষমতা এসে বেগম খালেদা জিয়ার হাত ধরেই এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বলেন, গণমানুষের শাসন বলেন, এদেশের সমৃদ্ধি বলেন বিএনপির হাত দিয়ে হয়েছে। আর আওয়ামী লীগের হাত দিয়ে অবৈধ সরকারের অবৈধ লুটপাট হয়েছে, যেটা চলমান আছে। এটাই সংকট। আমি জানি না ক্ষমতার মোহর থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসবে কিনা, আর বাংলাদেশের মানুষ এই দুর্বৃত্ত শ্রেণীর, যেটা আওয়ামী লীগের উপর ভর করে এই আপনার লুটপাট করছে, একটা তার থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে কিনা, সুশাসন পাবে কিনা, সেটাই সংকট। তার জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা ট্রাই করছি। দাদা, রবি একটা প্রশ্ন করেছেন যে বিএনপি তো গঠনতন্ত্রে দুর্নীতি জড়িত থাকলে তাকে নেতৃত্ব রাখা যাবে না বা পদ দেওয়া যাবে না, এরকম বলেছে, কিন্তু আওয়ামী লীগের গঠনতন্ত্রে কি এরকম কোনো ধারা আছে? সে প্রশ্নটি করেছেন। আমি আরেকটা প্রশ্ন আপনাকে বাজেট নিয়ে করতে চাই। বিএনপির মহাসচিব যে বলেছেন যে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি খাতে বরাদ্দ কমিয়ে বিরোধী দলকে নির্যাতনের খাত, পুলিশ ও প্রশাসনে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমি প্রথমে রবিকে ধন্যবাদ দিতে চাই এটা তুলবার জন্য। জনাব সাইফুর রহমান সিলেটে বলেছিলেন, কোট আনকোট, বিএনপির কর্মীদের নিয়ে অভিযোগের পর, আমি সিলেটি ভাষা খুব ভালোভাবে বলতে পারি না, বাট আমি চেষ্টা করব। উনি যেটা বলেছিলেন, ইতা সব সুরের ফুলা, জনাব সাইফুর রহমান বলেছেন। আর 2006-এর অক্টোবরে কর্নেল ওলি যা বলেছেন সেটি এখন বললে বিএনপির সবাই সহ্য করতে পারে না, নিতেও পারে না। আমি ঠিক ওভাবে বলছি না, ওই জায়গাটায় যাচ্ছে না। সুতরাং যেভাবে তারা রাষ্ট্রের ধন সম্পদ যেভাবে তারা একেবারে কুড়ে কুড়ে খেয়েছিলেন। শুধু একটা কথা বলি, মেজর জেনারেল আনোয়ার কবির তালুকদার, সালাম তালুকদার সাহেবের ভাতিজা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি পদত্যাগ করার পর কোট আনকোটে যে পত্রিকায় প্রথম আলোর সামনে আছে যে বিবেকের তাড়নায় আমি আর থাকতে পারলাম না। লুটপাটের বিরুদ্ধে স্বয়ং বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল আনোয়ার কবির তালুকদার এটা বলেছেন। গঠনতন্ত্রের কথা বলছেন তো, ওনারা তো ওই দুর্নীতি বিরোধী ধারাই আর জমা দেননি, তুলেই দিয়েছেন। আচ্ছা, ওনারা বললেন যে একেবারে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত পার না হলে তারা তাকে দুর্নীতিবাজ মনে করেন না। তো একটু আগে তাহলে জনাব বেনজিরকে আমরা ট্রাভেল ব্যান দিলাম না কেন বললেন? তো আপনি জনাব তারেক রহমানের জন্য যেটা দাবি করছেন সেটা জনাব বেনজির আহমেদের জন্য উল্টো হবে কেন? ধরুন ওনার শাস্তি হোক, বিচার হোক, শাস্তি হোক, কিন্তু আপনার তদন্ত, এখন তো ওনার নামে মামলাও এখনো হয়নি, ধরেন মামলা হবে, শাস্তি হবে। তো জনাব তারেকের জন্য আপনি যা ভালো মনে করেন যে একেবারে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত হয়ে আসতে হবে, তার আগে ওনাকে নেতৃত্বে রাখা যাবে, তো সেটা জনাব আরেকজনের জন্য, আমি বেনজির সাহেব বাদ দিলাম, আরেকজনের জন্য কেন আপনি উল্টো আশা করবেন? মামলাও শুরু হয় নাই, তাকে ট্রাভেল ব্যান দিতে হবে, তো জনাব তারেকের ক্ষেত্রে আপনি সেটা আশা করছেন না কেন? আওয়ামী লীগের তো আপনি সদস্যই হতে পারবেন না। অনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং ফৌজদারি অপরাধের সাথে যুক্ত হলে আপনি নেতৃত্ব তো দূরের কথা, আপনি তো সদস্যই হতে পারবেন না। তো সুতরাং আওয়ামী লীগ বহু আগে থেকেই, উনি একটি বিষয় আমি স্মরণ করিয়ে দিয়ে চাই, আওয়ামী লীগ ইজ কনসিডার্স এজ এ টেম্পল অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। কেন? 60-এর দশকে, 70 দশকে আওয়ামী লীগের একটি থানা কমিটি হয়েছে, স্বাধীনতায় 1 পা এগিয়েছে, একটা জেলা কমিটি হয়েছে 2 পা এগিয়েছে, এভাবেই তো। সো আওয়ামী লীগ এবং বাংলাদেশের সম্পর্ক এক এবং অবিভাজ্য। এটি শুধু স্বাধীনতার সময় নয়, স্বাধীনতার পরেও আমরা গণতন্ত্র রিক্লেম করার জন্য আওয়ামী লীগের যে পরিমাণ রক্ত, শ্রম, অশ্রু দিয়েছে, এই রেকর্ড তো আর কারো নাই। পার্টিকুলারলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একক নেতৃত্বে ডেমোক্রেসি রিক্লেম তো তিনি শুধু করেন নাই, সেই আপনার রিক্লেম করা বাংলাদেশকে তিনি মর্যাদাবান করেছেন।
আপনার আজকে লক্ষ্য করে দেখবেন, আমি একটু আগে আপনি বাজেটের আলোচনায় গিয়েছেন, তো আমি এখানে শেষের দিকে। আপনাকে আমি এটা বলতে চেয়েছি, আমি একটু সময় নিচ্ছি, শুধু একটা জিনিস শুধু দেখেন না, এই মাসে মানে মেতেই প্রবাসী আয় আসছে $225 কোটি, দ্বিতীয় সর্বোচ্চ। আর প্রথম সর্বোচ্চটাও আসছিল 2020 সালে $260 কোটি। রপ্তানি আয় বিএনপি আমলের 10.5 বিলিয়ন থেকে আমরা 23 সালেই এটা $73 বিলিয়ন নিয়ে গিয়েছি, এবং এবার আরো বাড়বে। দারিদ্র্যের হার ছিল 41.5, 23 সালে এটা 18.7 আসছে, আর অতি দারিদ্র্য 25 থেকে 5-এ আসছে। আপনি লক্ষ্য করে দেখবেন সব ইন্ডিকেটরগুলো কোনো কোনো ক্ষেত্রে, গতকালকে আমরা দেখেছি চীনকে আমরা ছাড়িয়ে গেছি মাছ উৎপাদনে, ভারতকে ছাড়িয়েছি। আপনি 14টি সামাজিক সূচকে চীন এবং ভারতকে বাংলাদেশ কিন্তু ছাড়িয়ে গেছে। সেদিন শাহবাজ শরীফকে করাচির ব্যবসায়ীরা কি বলেছে, যে আমরা বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে লজ্জা পাই। এটা কিন্তু শুধু শাহবাজ শরীফকে বলেছেন বা উনি বলেছেন তা না, ইমরান খানের সময়ে বলেছে। পাকিস্তানের দুইজন প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে লজ্জা পাই, আর মির্জা ফখরুল সাহেব বলেন পাকিস্তান আমল ভালো ছিল। শুনেন, আমি বলতে চাই না যে ওনারা পাকিস্তান, 1 মিনিট সময় আছে, আমি করে দ্রুত শেষ করছি, কিন্তু যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীরা ব্যবসায়ীরা বাংলাদেশ হতে চান, সেখানে তারা বলেন পাকিস্তানই ভালো ছিল। আবার দেখেন, আমার শান্তিরক্ষী বাহিনীর উপর তারা এমবার্গো দিতে চান, আমার আন্তর্জাতিক যে কমার্শিয়াল কম্পিটিভ ক্যাপাবিলিটি এটা হিন্ডার করতে চান, আর মহাসচিব সহাস্যে বলেন পশ্চিমাদের সাথে আমাদের কথা মিলে গেছে। ওনারা লড়াইটা বাংলাদেশ ভার্সাস বিএনপিতে নিয়ে গেছেন, সেটি তো সঠিক না। আপনি আওয়ামী লীগের সাথে লড়াই করেন, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন কেন? রবি ভাই, অর্থনীতির সব সূচকই ভালো করছে বাংলাদেশ, আমি দেখছি না কোন সূচকে ভালো করছে। আপনি আমাকে বলেন, বিএনপি শাসন আমলে 1 মিনিট সময় আছে, আপনি যা বলার বলুন। অনেক কম সময় দিলেন। 2001 থেকে 2006 প্রবৃদ্ধি ছিল 6.2 থেকে লাস্ট বছর 6.9, ধারাবাহিক প্রবৃদ্ধি। মাথা পিছু বৈদেশিক ঋণ ছিল 4,500 টাকা অনলি, এখন 30 গুণ বাড়িয়ে হয়েছে 1.5 লাখ টাকা। কারা করেছে এটা? প্রতিযোগিতার সক্ষমতায় বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে নেপাল ভুটানের পরে, ব্যবসা বান্ধব পরিবেশে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ নেপাল ভুটানের পরে, বেকারত্ব সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি, বেকারত্বের আর সবচেয়ে বেশি, দুর্নীতিতে বলেন আফগানিস্তানের পরেই আমাদের অবস্থান। এটা হলো বাংলাদেশের চিত্র। স্বাধীনতার সূচক তলানিতে, মানবাধিকার সূচক তলানিতে, গণতন্ত্র হাইব্রিড থেকেও নিচে চলে গিয়েছেন। আপনি যদি যান যে মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা, সেটাও তলানিতে। আপনি রেখেছেন কোথায় দেশটাকে? অর্থ পাচারে বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে দ্বিতীয়, আফগানিস্তানের পরেই আমাদের অবস্থান, ঝুঁকিপূর্ণ রাষ্ট্র। কোন সূচকে এগোলেন আপনি? আপনি জিডিপির 42% উপরে দেশি এবং বৈদেশিক ঋণ। ভেবেছেন নাকি বিএনপির আমলে তা হয়েছে? একটা দেশের স্ট্যান্ডার্ড নির্ভর করে পাসপোর্টের মানের উপর। আমাদের সময় ছিল 46তম শক্তিশালী পাসপোর্ট, এখন 129তম। কোথায় নিয়েছেন বাংলাদেশকে? কাকে আপনি সূচকের গল্প শোনান? মাথাপিছু আয় বেড়েছে কিছুটা, মানলাম 15 বছরে কিছুটা বাড়বে, এটাই স্বাভাবিক, কিন্তু মাথাপিছু ঋণ তো 30 গুণ বেড়েছে, সে দায় কি নেবেন নাকি? বাংলাদেশ আজকে অর্থনীতিতে ঝুঁকিপূর্ণ, অর্থ ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, অর্থনীতিতে ঝুঁকিপূর্ণ, রিজার্ভ তলানিতে। বিএনপিটা বলে শুনেছেন নাকি যে আমদানি বন্ধ করতে হয়েছে? রপ্তানি আমদানি অবাধে চলেছে, মানুষের প্রয়োজন, ওনাদের আমদানি বন্ধ করে দিতে হচ্ছে, রপ্তানি আয় হ্রাস পাচ্ছে। যার জন্য বলছি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এই দায় চাপানোর কথা বলছে, তার একটা ব্যর্থ সরকার, একটা ব্যর্থ রাজনৈতিক দল। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশগ্রহণের জন্য। আমরা শেষ প্রান্তে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।